চলো আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গিয়ে বলের সংজ্ঞা। ঠিক আছে, এবং বল সম্পর্কে ধারণা কে দিয়েছিল? তাহলে বল সম্পর্কে প্রথমে যেটা ধারণা দিয়েছিল সেটা হচ্ছে আইজ্যাক নিউটন। দেখতে পাচ্ছ তাই না? বল সম্পর্কে যেটা ফার্স্ট ধারণা আমরা পাই সেটা হচ্ছে আইজ্যাক নিউটনের মাধ্যমে। আইজ্যাক নিউটনই কিন্তু তোমার বল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে। তাহলে বলটা কি? বল জিনিসটা কি আসলে? বলেছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয়। বাইরে থেকে যা প্রয়োগ করে, এটা না এখনো সিস্টেম গুলো বুঝতে পারেনি। হুম। তাহলে কি বলেছে দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে কোন বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করা হয়, যা প্রয়োগ আকৃতি পরিবর্তন করতে যা প্রয়োগ করে তাকে আমরা বল বলবো। যেমন এর আগের দিন আমরা বলছিলাম, ধরে নাও তোমরা তোমরা দাঁড়িয়ে আছো কোনো একটা জায়গায় এবং আমি পিছন থেকে ধাক্কা দিলাম। তোমরা একটা কিসের উপরে সবাই মিলে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, একটা জায়গায়, এবং পিছন থেকে আমি সবাইকে ধাক্কা দিলাম। তাহলে সবাই কি হবে? সামনের দিকে কি হয়ে যাবে? পড়ে যাবে না? তোমরা ছিলে কেমন? স্থির ছিলে। স্থির অবস্থা থেকে তোমাদের অবস্থাটা কেমন হয়ে গেল? গতিশীল হয়ে গেল না? বেশ। অথবা তোমরা গতিশীল অবস্থায় একটা কেউ, তোমার একটা কোনো বন্ধু সাইকেল নিয়ে চলে আসছে, সাইকেল চালিয়ে চলে আসছে, ঠিক আছে, চ্যাম্পিয়ন সেদিকে দেখো। তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার, হ্যাঁ কি বলছিলাম, যে তোমরা ধরো সাইকেল নিয়ে চালিয়ে চলে আসছো রাস্তা দিয়ে, আর আমার কি হয়েছে যে আমার, হ্যাঁ, কি হয়েছে যে তোমাদেরকে স্থির করতে হবে। স্থির করার জন্য আমি কি করলাম, কারো হেল্প নিয়ে বা দুইজন মিলে, তোমরা সাইকেল নিয়ে চালিয়ে চলে আসছো, আমরা দুইজন মিলে দাঁড়িয়ে তোমার সামনের পোর্শনটাকে ধরে নিলাম। তাহলে তুমি গতিশীল ছিলে, কি হয়ে গেল? স্থির হয়ে গেল। কেন? যে তুমি নিশ্চয়ই কিছু একটা প্রয়োগ করেছো। কিছু একটা প্রয়োগ করেছে, যে এই যে কিছু একটা প্রয়োগ করেছে যার জন্য কি হচ্ছে, স্থির বস্তু গতিশীল হয়ে যাচ্ছে, এবং গতিশীল বস্তু কি হয়ে যাচ্ছে, স্থির। কথা নয়, কিছু একটা প্রয়োগ করেছো যার জন্য স্থির বস্তু গতিশীল হয়ে যাচ্ছে এবং গতিশীল বস্তু কি হয়ে যাচ্ছে, স্থির হয়েছে। এই যে কিছু একটা প্রয়োগ করছে, এটাকে আমরা কি বলবো? বল বলবো। অনেক সময় বস্তুর আকৃতি তো পরিবর্তন, আকৃতি কি করে পরিবর্তন হয়? বাড়িতে তোমার খুব রাগ উঠলো, তুমি যেটা মেনু করতে বলেছো তোমার মাকে, তোমার মা কি করলো, সেই রান্নাটা করেনি, আর তুমি কি করলে, সামনে একটা কোনো কিছু ছিল, সেই জিনিসটা নিয়ে আচার মেরে দিলে, ঠিক আছে। বা মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে, বা কারোর মধ্যে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, নিয়ে কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা জিনিস ফেলে দিল ধরো। তাহলে ওটা কি হয়ে যাবে? আকৃতির পরিবর্তন হয়ে যাবে না? ধরে নাও গ্লাস ছিল এরকম, গ্লাস এবার হয়ে গেল এরকম, ঠিক আছে, এরকম পরিবর্তন হয়ে যেতে পারে। তো হুম, এরকম হয়ে যেতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে গিয়ে বল, আর কোনো কিছুই না। বুঝতে হলো? আচ্ছা, বেশ। এরপরে কি বলেছে, যে বলকে, তাহলে বলের সংজ্ঞাটা তোমরা একটু জেনে জেনে নিবে। এবার বলেছে বল পরিমাপের সূত্র। বলকে আমরা পরিমাপ কি করে করবো? নিউটন একটা সূত্র দিয়েছে, যে সূত্রটা তোমাদের এখানে প্রতিষ্ঠা করতে বলেনি, ঠিক আছে। তোমাদের শুধু সমীকরণটা জানতে হবে, যে নিউটন বলেছে যে বল মানে কি। বল মানে কোনো কিছুই না, বল হচ্ছে মানে ভর ইনটু ত্বরণ। এটা মনে রাখতে হবে। বল মানে কি গো? ভর ইনটু ত্বরণ। বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। এবং বলের একক আছে। সিজিএস পদ্ধতিতে বলের একক কি বলেছে দেখো, ডাইন। ঠিক আছে, এই ডাইন কিন্তু সেই ডাইন নয়, ঠিক আছে। আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ডাইনের কথা বলে, এটা কিন্তু বলের একক। হুম। আর এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এবার পরীক্ষাতে কি হয় বলো তো, যে তোমাকে বলবে যে বল পরিমাপের সূত্রটা কি। বল পরিমাপের সূত্র হচ্ছে ভর ইনটু ত্বরণ। ভরকে আমরা কি দিয়ে বলবো? মাস দিয়ে বলবো, এম দিয়ে। আর ত্বরণকে আমরা কি দিয়ে বলবো? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনকে এ দিয়ে বলছি সংক্ষেপে, ঠিক আছে। তাহলে ভর ইনটু ত্বরণ হয়ে গেল। এবার তোমাকে জেনে রাখতে হবে ডাইনের সংজ্ঞা আর নিউটনের সংজ্ঞা। ডাইন মানে কি বলছে দেখো, যে 1 গ্রাম ভরের, ধরুন এটা হচ্ছে 1 গ্রাম ভরের একটা বস্তু, ঠিক আছে। এর উপরে তুমি একটা নির্দিষ্ট মানের বল কতটা প্রয়োগ করেছো আমি জানি না, কিন্তু এই বস্তুটার ওজন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 1 গ্রাম। ভর যেটা আছে 1 গ্রাম, ঠিক আছে। এর উপরে আমি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলাম, এবং এমন একটা বল প্রয়োগ করলাম যার জন্য বস্তুটার সরণ যেটা হয়েছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এখান থেকে এটুকুর যেটা দূরত্ব, এখান থেকে এটুকু যেটা দূরত্ব, সেটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তুমি কি করলে, 1 গ্রাম ভরের একটা বস্তুর উপরে এমন একটা বল প্রয়োগ করলে যার জন্য কি হয়েছে, বস্তুটার ত্বরণ তৈরি হয়েছে, ত্বরণ, ঠিক আছে। এটা ত্বরণ, এটা আমি সরণ বলে দিয়েছি, ঠিক আছে। ত্বরণ তৈরি হয়েছে কতটা? 1 সেমি/সেকেন্ড স্কয়ার, 1 সেমি/সেকেন্ড স্কয়ার। ত্বরণ তোমরা জানো গো? ত্বরণ মন্দন ক্লাস 7-এ পড়েছে মনে হয়। হ্যাঁ, না বলতে হবে না। তাহলে 1 সেমি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে বল মানে কি? ভর ইনটু ত্বরণ, তাই না? তাহলে বল মানে কি? ভর ইনটু ত্বরণ। এটাকেই ওরা নাম দিয়েছে, যে এটাই হচ্ছে গিয়ে কিছুই না, এটা হচ্ছে 1
ডাইন। বোঝা গেল? তাহলে 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? যে আমরা কি বললাম যে 1 ডাইন। 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার তুমি যদি ত্বরণ সৃষ্টি করতে পারো, যেই বলটা প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? 1 ডাইন। ক্লিয়ার? বেশ। এবার তোমাকে জেনে রাখতে হবে, তোমাকে জানতে হবে নিউটন কি জিনিস তাহলে। আচ্ছা, নিউটন কি বলেছে দেখো, যে 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির গতির অভিমুখে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা সেই পরিমাণ বলকে আমরা কি বলবো? 1 নিউটন বলবো। তাহলে খুব সহজ ব্যাপার হয়ে গেল। আগের জিনিসটাকে রিপিট করছে, তাই না? যে 1 নিউটন মানে তাহলে কি হলো? 1 কিগ্রার ভরের একটা বস্তু হতে হবে এবং তার গতির অভিমুখে ত্বরণ সৃষ্টি করতে হবে কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কি বলবো তাহলে? নিউটন বলবো। ঠিক আছে? বেশ। তাহলে এইটুকু সমস্ত জিনিস এখান থেকে কি কি পড়বে? বলের সংজ্ঞা, বলের একক, ডাইনের সংজ্ঞা, নিউটনের একক হয়ে গেল। বেশ। এই পেজে এই যে এক্সপেরিমেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা পড়তে পারো। নেক্সট দেখো কি বলেছে। আচ্ছা, এবার আমরা জানবো, এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথমে আগে ডিটেলসে পরে বলবো, কিন্তু সিলেবাস অনুযায়ী আমরা একটু আগে এগিয়ে যাই। ঘর্ষণ, ঘর্ষণ সম্পর্কে বলেছে দেখো। ঘর্ষণ সম্পর্কে বলেছে না? কি বলেছে? যখন একটি ঘর্ষণ, তার পরিমাপ আমরা কিভাবে বলেছে, যে যখন একটি বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে বস্তুটির ওপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে। তাহলে একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে কি হচ্ছে? গতিশীল হওয়ার চেষ্টা করছে। তখন সেটির গতির সেটির গতিতে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে আমরা ঘর্ষণ বল বলছি। তাহলে ঘর্ষণও হচ্ছে কি একটা বল। কেমন? ধরে নাও এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের। একটা টেবিল আছে, তাই না? এই টেবিলের উপর একটা ব্লককে রাখা হয়েছে, একটা বস্তুকে রেখে দিয়েছো। ঠিক আছে? আচ্ছা। এবং একটা আংটার মাধ্যমে তুমি বস্তুটাকে সামনের দিকে কি করছো? টানছো তোমার হাত দিয়ে। ঠিক আছে? তাহলে বলো, এই বস্তুটা কোন দিকে যাবে গো? সামনের দিকে যাবে। এই বস্তুটা যখন সামনের দিকে যাবে, তার এদের মাঝখানের যে লেয়ারটা আছে, ঠিক আছে, এদের যে মাঝখানের লেয়ারটা আছে, মানে ধরে নাও এইটা হচ্ছে ব্লকটা হচ্ছে গিয়ে তোমার তামা দিয়ে তৈরি আর এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি, তাই কি না? তাহলে তামা এবং কাঠের লেয়ারের মাঝখানের যেটা স্তরে একটা অটোমেটিক বল তৈরি হবে, যে বলটা কেমন কোন দিকে কাজ করবে গো? এই যে বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, মানে এই দিকে তৈরি হবে, এই দিকে একটা বল তৈরি হবে। ঠিক আছে? দুটো লেয়ারের মাঝখানে একটা বল তৈরি হবে, যেটাকে আমরা কি বলবো? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা কেমন? যে বস্তু যেদিকে যাবে তার বিপরীত দিকে কার্য করবে, তার মানে বস্তুর গতিকে কি করবে? মন্দা করবে, তাই না? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা রাস্তা দিয়ে ইজিলি কিন্তু হেরে যেতে পারি, তাই না? তার মানে রাস্তার আমাদের পায়ের যেটা লেয়ার, ঠিক আছে, মানে জুতো পরে থাকি তো আমরা, জুতোর যেটা লেয়ার এবং এই পিচের যেটা লেয়ার, তার মাঝখানে একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে না? ঘর্ষণ বল তৈরি হচ্ছে তো, তুমি এদিকে হেঁটে যাচ্ছ, তার বিপরীত দিকে একটা কি হচ্ছে? বল কার্যকর হচ্ছে। আচ্ছা, যদি কোনো কারণবশত বিপরীত দিকে বলটা না হয়, তাহলে কি হবে বলো তো? তুমি ইসের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে? একটা জায়গা তৈরি করলাম যেটা হচ্ছে একবারে স্লিপি রাস্তা, সাবানের সাবান গুলে সাবানের ফেনা তৈরি করে রাস্তার উপর দিয়ে ফেলে দিয়েছি। ঠিক আছে? বা কাদামাটির একটা রাস্তা আছে, ঠিক আছে, খুব স্লিপ করছে, বা কলপারে আমাদের কি হয় বলতো? খুব স্লিপ করে না, শ্যাওলা জমে যায়। তো ওখানে ঘর্ষণ বলের মান কত? ফোর্স জিরো। মানে তুমি হেঁটে যাচ্ছ কিন্তু বিপরীত দিকে কোনো রকম বল তৈরি হচ্ছে না, তখন কি হয়ে যাবে? তুমি স্লিপ খেয়ে পড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে ঘর্ষণ বলটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু দরকার। তাহলে ঘর্ষণ বল হচ্ছে কি কেমন একটা বল? সেটা হচ্ছে কি যেদিকে বস্তুর গতি তার বিপরীত দিকে একটা বাধা দানকারী বল তৈরি হবে, এটাকে আমরা ঘর্ষণ বল বলছি। হয়ে গেল। এগুলো তো এক্সপেরিমেন্ট, তোমরা দেখে নেবে। এবার এখানে কিছু জিনিস বলেছে। এখানে একটা সুন্দর জিনিস বলেছে দেখ, যে একটা বস্তুকে তুমি টানছো, তোমার টানার মান, যে বলে টানছো সেটার মান কত গো? শূন্য। তাহলে স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান কত হয়ে যাবে? শূন্য। তুমি 5 নিউটন বলে টানছো, তাহলে বাধা দানকারী একটা বল তৈরি হবে, সেটা হচ্ছে কত? স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান 5। 7 পয়েন্ট আছে। স্থির অবস্থায় ঘর্ষণ বল আগে, স্থির ঘর্ষণটা পড়ো তারপরে বলছি এটা। ঠিক আছে? কি বলেছে আগে দেখো।
এটা হচ্ছে স্থিত ঘর্ষণ। ঘর্ষণকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ এবং একটা হচ্ছে গতীয় ঘর্ষণ, যেটাকে বলছে স্থির অবস্থার ঘর্ষণ, আর একটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ। তো প্রথমে স্থির স্থির ঘর্ষণ কি বলেছে দেখো, যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ থেকে চলতে চেষ্টা করে, যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ চেষ্টা করে তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকে না, তখন তাদের স্পর্শতল বরাবর যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিত ঘর্ষণ বলে। কিছু বুঝতে পারলে? কি বলেছে, দুটো বস্তু আছে, ধরে নাও এটা একটা বস্তু আছে এবং এইখানে নিচের দিকে আরেকটা বস্তু তৈরি করলাম, এটা একটা বস্তু। এই বস্তুটা এদিকে যেতে চাইছে এবং এই বস্তুটা কি হচ্ছে, এদিকে যেতে চাইছে। দেখো, যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ থেকে চলতে চায়, চলতে চেষ্টা করে, অথচ তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকে না। আপেক্ষিক গতি মানে কি, এই বস্তু দুটোর মধ্যে কোনো রকম গতি নেই, না এই বস্তুটা সামনের দিকে এগোচ্ছে না এই বস্তুটা সামনের দিকে এগোচ্ছে, কেউ এগোচ্ছে না। তার মানে আপেক্ষিক গতি কত হয়ে গেল, দুটোই তো স্থির, আপেক্ষিক গতি কত হয়ে গেল, জিরো। আপেক্ষিক মানে হচ্ছে গিয়ে, এটা আপেক্ষিক কথাটা দিয়েছিল তোমার আইনস্টাইন। আপেক্ষিক মানে কারো সাপেক্ষে, কারো সাপেক্ষে কোনো কিছু হওয়া। যেমন যদি তোমাকে যদি বলি যে, ধরে নাও দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, ধরে নাও একটা ট্রেন স্পিডে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার সাপেক্ষে এই বস্তুটা কেমন গতিশীল না? তোমার সাপেক্ষে এই বস্তুটা হচ্ছে গতিশীল। তুমি আর একটা ট্রেনে করে যাচ্ছ এবং এই ট্রেনে বসে আছো, এবং এই ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, এবং এই ট্রেনের যে ট্রেনে তুমি বসে আছো সেই ট্রেনের গতিবেগ কত, 20 মিটার/সেকেন্ড। তাহলে একে অপরকে কেমন মনে হবে, স্থির মনে হবে না? তোমার বন্ধু একটা বাইকে যাচ্ছে এবং তুমি একটা বাইকে যাচ্ছ, দুজনের বাইকের গতিবেগ হচ্ছে 20। তাহলে দেখবে একে অপরের দিকে তাকিয়ে থাকলে দেখে দেখে কেমন মনে হবে বলতো, যে তোমরা স্থির অবস্থায় আছো, তাই না? এটা হচ্ছে আপেক্ষিক, যে কারো কোনো কিছু কারো সাপেক্ষে হওয়া, সেটাকে আমরা আপেক্ষিক বলবো। তাহলে দুজনের গতিবেগে যদি 20 হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখানে দুজনে কি ছিল, স্থির অবস্থায় আছে, মানে সামনের দিকে যেতে পারছে না, সেই জন্য আপেক্ষিক গতিবেগ কত, 0। তখন তাদের স্পর্শতল বরাবর, এদের স্পর্শতল হচ্ছে এটা, এই জায়গাটা স্পর্শতল, এই তল বরাবর যে ঘর্ষণ বল, একটা বল তৈরি হয়, তাকে আমরা স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বলবো। গতীয় ঘর্ষণ খুব সুন্দর, একই রকম, যখন দুটি বস্তু পরস্পর এর সংস্পর্শে থেকে একে অপরের সাপেক্ষে গতিশীল হয়, তখন স্পর্শতল বরাবর যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ মানে কি হবে, বস্তু দুটো স্থির অবস্থায় থাকার সময় যেটা তৈরি হবে, তাই না? বস্তু দুটো স্থির অবস্থায় থাকছে এবং ঘর্ষণ বল তৈরি হচ্ছে, সেটাকে বলবো স্থিত ঘর্ষণ। আর গতি ঘর্ষণ কেমন হচ্ছে, যখন বস্তু দুটো গতিশীল থাকছে তখন স্পর্শ তল বরাবর যখন যে ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো কি, গতিশীলতার ঘর্ষণ বল। বেশ, এবার চলে এসো, ঘর্ষণ বল সংক্রান্ত এখানে কিছু তথ্য দিয়েছে, ঠিক আছে? একটু ছোট ছোট জিনিস তোমরা এটা পড়বে, এখানে আমি কয়েকটা পয়েন্ট পড়াচ্ছি, তোমরা কয়েকটা পয়েন্ট বাইরে থেকে পড়বে। বলছে একটি তল অপর স্থির, আচ্ছা, একটি তলের উপর স্থির হয়ে কি আছে গো, দেখো তো বইয়ে? হ্যাঁ, একটি তলের উপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয়, বা ওই তলের ওপর দিয়ে বস্তুটিকে যখন চলতে থাকে, তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। ঘর্ষণ বল কখন ক্রিয়াশীল হবে, হয় বস্তুটাকে গতিশীল হতে হবে। একটি তলের ওপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা, কোন একটা বস্তু, ধরো তোমরা বসে আছো, তোমাদেরকে আমি সরানোর চেষ্টা করছি এখান থেকে, ঠিক আছে, চট থাপ্পড় মেরে এখান থেকে সরানোর চেষ্টা করছি, ঠিক আছে, এমনি এমনি মারছি ধরে নাও। তাহলে তোমরা একটা তলের উপরে বসে আছো, মেঝের উপরে, আর তোমাদেরকে এখান থেকে মেরে মেরে ভাগাচ্ছি। হুম, এবং বস্তুটাকে যখন সরানোর চেষ্টা করা হয়, বা ওই তলের ওপর দিয়ে বস্তুটিকে যখন চলতে থাকা, আচ্ছা, ওই বস্তুটি যখন চলতে থাকে, বা ওই তলের উপর দিয়ে বস্তুটিতে কি হচ্ছে, চলতে থাকছে, চাকা আছে এবং অটোমেটিক চলছে, তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। এই যে জিনিসগুলো বললাম, ঘর্ষণ বল কি করছে, সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তাই না? ঘর্ষণ বল গতির বিরুদ্ধে ক্রিয়া করে না? যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে কি হবে, ঘর্ষণ বল কার্যকর হবে। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা, তারপর লাইনটা কি লেখা আছে দেখো তো, ওয়ার্ডটা, হুম, সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। এই যে দুটো বস্তু একে অপরের সাথে ছিল, এই যে মাঝখানে যে তলটা,
তাহলে ঘর্ষণ বল কি হবে, এদিকে যদি তোমার বস্তুটা এগোয় তাহলে তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে একই তলে কার্যকর কার্যকর হচ্ছে, সমান্তরালভাবে কার্যকর হচ্ছে দুটো তলের সাথে। বেশ, তাহলে এখানে তোমরা পড়বে যে কটা পয়েন্ট লেখা আছে এ কটা লাইন একটু পড়ে নিই এমসিকিউ কোশ্চেনের জন্য। পরের পেজে আসি, দেখো কি বলেছে। জলের সমুচ্চশীলতা ধর্ম। হাউ ওয়াজ দ্য জোস গাইস? পাচ্ছ তো? পাচ্ছ এনার্জি? ভালো লাগছে পড়তে? দেখো বইয়ের দিকে, এখানে দেখো একটা সমুচ্চশীলতার একটা পরীক্ষা করা হয়েছে। কি করা হয়েছে দেখো তো, একটা একটা নলের গায়ে বিভিন্ন রকমের দেখো টেস্ট টিউব টাইপের, যার এখানে আমরা কি করেছি, সে বিভিন্ন শেপে করা হয়েছে না চ্যাম্পিয়ন্স? এটা এরকম দেখতে, এটা এরকম দেখতে, কিন্তু যখন এটার ভেতর দিয়ে জল গেল, এই জলটা যাওয়ার পরে দেখো এই যে লেয়ারটা একই তলে আছে না, সবগুলো লেয়ার সেম আলাদা আলাদা হোক, কিন্তু জলের লেয়ার দেখো একটা সমান্তরাল লাইন বরাবরই কিন্তু আছে। এটাই হচ্ছে জলের সমুচ্চশীলতা ধর্ম, যে বিভিন্ন আকার ও আয়তনের পরস্পর সংযুক্ত পাত্র, বিভিন্ন আকার ও আয়তনের, বিভিন্ন রকম আকার এবং বিভিন্ন আয়তনের সংযুক্ত পাত্রে স্থির তরলের উচ্চতা সবসময় কি হবে, সমান হবে। স্থির তরল, এই যে স্থির তরল যেটা গতিশীল তরল না, এখানে স্থির তরলের সবসময় কি হচ্ছে তোমার উচ্চতা সবসময় সবসময় সমান হয়। একে তরলের কি বলবো, সমুচ্চশীলতা ধর্ম। তাহলে এই দুটো লাইন জাস্ট তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষা টরীক্ষা তোমাদের দরকার নেই, শুধু এটা পড়ার থাকলে পড়বে। আচ্ছা, তোমাদের এখানে জিজ্ঞেস করছে, কি কি জিজ্ঞেস করছে এবং অ্যান্সার গুলো এক্সপ্লেন করেছে, ঘনত্ব কি, এগুলো পেজ নম্বরে এক্সপ্লেন করেছে, এগুলো আমরা পড়বো। প্রথমে চলে এসো এয়ার প্রেসার, বায়ুর প্রেসার, বায়ুর চাপ। বায়ুর ওজন আছে, বায়ু চাপ আছে, ঠিক আছে। আচ্ছা বলো তো, যে বায়ুর যে চাপ আছে আমরা ফিল করতে পারি, কখন ফিল করো, কখন ফিল করো? আমাদের শরীরের ভেতরে কি আছে, ব্লাড আছে না, রক্ত আছে না? তাহলে রক্ত আমাদের শরীরের ভেতরে ছোটাছুটি করছে না, এবং ব্লাড প্রেসার দেখবে একটা নর্মাল মানুষের 80/120 এরকম বলে না, ব্লাড প্রেসার মানে বায়ুর চাপ। সিস্টোল এটা ডায়াস্টোলের একটা প্রেসার, সিস্টোল এবং একটা ডায়াস্টোলিক প্রেসার। তো বায়ুর একটা নির্দিষ্ট কিন্তু চাপ আছে যেটা আমরা ফিল করতে পারি না। কি করে ফিল, কেন ফিল করতে পারো না, এটা বোঝাই যাবে না গো, যেটা লিখে দিচ্ছি সেটাই। আচ্ছা, যে রক্তের একটা নিজস্ব চাপ আছে, রক্ত কি করছে তোমার বডির উপরে একটা চাপ দিচ্ছে, ঠিক আছে। অনেক সময় দেখবে হাই প্রেসার যদি হয়ে যায় মানুষের, তখন কি হয়, নাক, চোখ, ঠিক আছে, চোখ দিয়ে খুব রেয়ার হয়, কিন্তু তোমার কান দিয়ে এবং তোমার নাক দিয়ে ব্লিডিং হয় হাই প্রেসারের লোকের ক্ষেত্রে। প্রেসার যখন অনেক হয়ে গেছে, 200 300 এরকম প্রেসার হয়ে গেছে, তার মানে ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে, ঠিক আছে। এবং বায়ুর একটা চাপ আছে, এই দুটো যদি একটা মানুষের, এই হচ্ছে একটা মানুষ, ধরে নাও এই হচ্ছে পোল্ট্রি, তো এর শরীরের ভিতরে বুঝতে পারছো রক্ত ছোটাছুটি করছে, এর শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় রক্ত ছোটাছুটি করছে, তাহলে রক্তের একটা বাইরের দিকে চাপ আছে, আছে তো। আর বায়ুর কি হচ্ছে বলো, এইদিকে একটা চাপ আছে। এই দুটো চাপ যখন, ধরো রক্তের যেটা চাপ এর থেকে বায়ুর চাপের সমান বা একটু বেশি, ঠিক আছে, প্রায় সমান এই দুটো, তখন তুমি বুঝতে পারবে না, কিন্তু কোনো কারণবশত তুমি 3 দিন ধরে খাওনি, খাওয়া দাওয়া নেই শরীরের ভেতরে, তাহলে তোমার ব্লাড প্রেশার দেখা গেলো কমে গেছে, বা তোমার হাই প্রেশার আছে, ঠিক আছে। তখন দেখবে অনেক মানুষ কি হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উল্টে পড়ে যায় না, কোনো কারণবশত তোমার প্রেশার কমেছে বা বেড়েছে, মানে তোমার প্রেশার কম, যদি কমে যায় তবুও তুমি উল্টে পড়বে, তোমার প্রেশার যদি মাথা ঘুরবে পড়ে যাবে, আর তোমার প্রেশার যদি বেড়ে যায় তাহলে তুমি কিন্তু কি হয়ে যাবে, পড়ে যাবে। কারণ এটাকে বায়ুর সাথে কি রাখতে হবে, আমাদের রক্তের যেটা ব্লাড প্রেশার সেটাকে মেনটেন রাখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে চাপ কি বলেছে দেখো, কোন বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তাকে বায়ুর চাপ বলে। তাহলে কোনো বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল তৈরি করলাম, এই বিন্দুর চারপাশে একটা একক ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফল হয় 1 সেমি স্কয়ার হবে, আর না হলে কি হয়ে যাবে 1 মিটার স্কয়ার হবে। এর উপরে বায়ু লম্বভাবে যেটা বল প্রয়োগ করবে,
ঠিক আছে? সেটা হচ্ছে চাপ। লম্বভাবে একটা বল প্রয়োগ করবে সেটা চাপ। তাহলে চাপ মানে কি? চাপ মানে কি পেলাম বল? বল বাই ক্ষেত্রফল। চ্যাম্পিয়ন্স। চাপ মানে কি পেলাম? এটা চপ করে দিও না আবার। ঠিক আছে? চাপ। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল মানে কি? ফোর্স। আর ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। এফ বাই ইউ বলে। ঠিক আছে? আর কি, কি দিয়েছে দেখো। ছোট, ছোট জিনিস কি দিয়েছে এগুলো দেখি আগে। এখানে আর কিছু নেই। এগুলো পরীক্ষা দিয়েছে। পরীক্ষাগুলো তোমরা পড়বে। হুম? আচ্ছা। পরীক্ষাগুলো একটু পড়বে তাহলে ভালো লাগবে দেখবে। এবার এখানে একটা লাইন বলেছে দেখো যে তরলের চাপ তরলের ভর বা আয়তনের উপর নির্ভর করে না। তরলের উপরিতলের উচ্চতার উপর নির্ভর করে। ধরে নাও তোমাকে বলছি যে এটা একটা সমুদ্র আছে। এটা সমুদ্রের উপরের লেয়ার। ঠিক আছে? তুমি পড়া পারোনি সেই জন্য আমি তোমার মাথা ধরে এই মুন্ডটাকে নিয়ে কেটে আমি সমুদ্রের নিচে নামাচ্ছি। ঠিক আছে? তোমার মুন্ড। ঠিক আছে? এটা পল্টু দেখছো তুমি। এটা বড় মাথা ছিল। ঠিক আছে? এটা ছোট হলো। আমাদের ভালো করে দেখা। রবার কোথায় গেল? হুম? বলছো চ্যাম্পিয়ন্স? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো কি হলো? ব্যাপারটা হয়েছে কি? যে হচ্ছে তোমার মুন্ডুটা, এটা নিচে নিয়ে এলাম। এটা আরেকটু নিচে নিয়ে এলাম। এটা আরেকটু নিচে নিয়ে এলাম। এটা আরেকটু নিচে নিয়ে এলাম। ঠিক আছে? ব্যাপারটা হলো কি এরকম কেন হলো? যেখানে বলেছে যে তরলের যে চাপ, তরল দেখো তরলের যেটা এটা উপরে লেয়ার। তুমি সমুদ্রের নিচে বা পুকুরের নিচে তোমাকে নামানো হচ্ছে। ঠিক আছে? অনেক গভীরে নিয়ে যাচ্ছে আমি তোমাকে। ধরো না এখান থেকে এটুকু হচ্ছে ১ কিলোমিটার গভীরে নিয়ে গেছি। ১ কেজি বলছি। ১ কিমি। তারপর হচ্ছে কি তোমার ১০ কিলোমিটার। তারপর হচ্ছে ১০০ কিলোমিটার। তারপর হচ্ছে ১০০০। ঠিক আছে? এবার ধরে নাও ১০০০০। পেসিফিক ওশিয়ানে নিয়ে চলে গেছে তোমাকে। তাহলে নিশ্চয়ই উচ্চতা বাড়ছে না? উচ্চতা দেখো আস্তে, আস্তে গভীরতা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে যত বেশি গভীরে তুমি যাবে তত বেশি তুমি চাপ তোমার উপর দিয়ে প্রেসার করবে। ঠিক আছে? মানে উপর থেকে এই যে উপরের যেটা তরল, এই তরলটা কি হবে তোমার এই উপরে এই জায়গাতে তোমার তোমার মাথার উপরে কিন্তু চাপ প্রয়োগ করবে। তাহলে সেই জন্য বলছে তরলের চাপ তরলের ভর বা আয়তনের উপর নির্ভর করে না। তরলের উপরিতলের উচ্চতার উপর নির্ভর করে। এই যে উপরিতলের উচ্চতা এখান থেকে কতটা উচ্চতা নিচে কতটা নিচে তুমি আছো। একটা মানুষ কিন্তু জলের নিচে ১০ কিলোমিটার ১০০ কিলোমিটার ১০০০ কিলোমিটার নিচে যেতে পারে না। পারবে না যেতে। কেন বলতো? ওকে কোনগুলো পারবে তাহলে? সাবমেরিন বা অন্য কোনো জিনিসগুলো এরা যেতে পারবে। হ্যাঁ বল। যে সেই জন্য দেখবে যে সাবমেরিন যেগুলো করা হয় লোহার অনেক পুরু মোটা একটা এই যে আস্তরণ দিয়ে করা হয়। তাই না? কারণ এত চাপ সহ্য করার জন্য তো একটা কিছু লাগবে। ওইরকম একটা আস্তরণ লাগবে। নাহলে চাপ সহ্য করতে পারবে না। তাহলে তোমার মুন্ডুটা কি হবে বুঝতে পারছো তো? ফ্র্যাকচার হয়ে যাবে পুরো প্রেসারে। তাহলে এটা লাইনটা তোমরা একটু জেনে রাখবে। এগুলো আমরা ডিটেলসে আরো আলোচনা করব পরে। আচ্ছা এখানে একটা লাইন বলেছে দেখো যে কোন স্থানে তরলের চাপ কোন স্থানে তরলের চাপ সব দিক থেকে সমভাবে ক্রিয়া করে। কোন স্থানে তরলের ক্ষেত্রে ধরো ধরো তুমি যাচ্ছ। ধরো না এরকম একটা এটা তরলের একটা পাত্র আছে এবং এর ভেতরে কি আছে? তরল আছে। তাহলে একটা বিন্দুর কথা বলছি দেখো। এই বিন্দুটার চারপাশে যেটা চাপ কার্যকর হচ্ছে সেটা সব দিকে সমানভাবে কার্যকর হচ্ছে। ঠিক আছে? তরলের কোনো বিন্দু দেখো কোন স্থানে তরলের চাপ সব দিকে সমভাবে ক্রিয়া করে। সব দিকে সমভাবে ক্রিয়া করে। এই বিন্দুতে চাপ সব এই দিক থেকে চাপ, এদিক থেকে চাপ, এদিক থেকে চাপ, যেদিক থেকে চাপ না কেন সবসময় সমভাবে ক্রিয়া করে। এটা যদি পি হয় এটাও পি হবে, এটাও পি হবে, এটাও পি হবে। ঠিক আছে? এই হচ্ছে কি ব্যাপার। এবার ঘনত্ব ব্যাপারে বলেছে দেখো ডেনসিটি। ঘনত্ব মানে কি বলেছে?
কোন স্থানে তরলের চাপ তরলের উপরিতলের উচ্চতা ও তরলের ঘনত্বের উপর নির্ভর করে। এখানে একটা সুন্দর কথা বলবো যে কোন স্থানে তরলের চাপ কোন স্থানে তরলের চাপ দুটো জিনিসের উপর নির্ভর করে। প্রথমে কি বলেছিল? গভীরতার উপর নির্ভর করবে বা উচ্চতার উপরে, তাই না? তরলের চাপ কিসের উপর নির্ভর করেছিল? পি। ধরে নাও তরলের চাপ হচ্ছে পি। কিসের উপর নির্ভর করেছিল? উচ্চতা। এই যত বাড়বে প্রেসার তত বাড়বে, ঠিক আছে? পরে এখন বলো তরলের চাপ তরলের উপরিতলের উচ্চতা ও তরলের ঘনত্বের উপর নির্ভর করে, মানে পি প্রপোর্শনাল টু হচ্ছে গিয়ে ঘনত্ব। ঘনত্ব মানে যেটাকে আমরা বলবো ডেনসিটি, ডি দিয়ে, ঠিক আছে? তাহলে দুটো জিনিসের উপর নির্ভর করছে, একটা হচ্ছে গিয়ে উচ্চতা, একটা হচ্ছে গিয়ে তোমার ডেনসিটি। এরকম একটা সূত্র আছে, পি সমান হচ্ছে এইচ রো জি। এইচ হচ্ছে গিয়ে হাইট, রো হচ্ছে গিয়ে ঘনত্ব, আর জি হচ্ছে গিয়ে অভিকর্ষীয় ত্বরণ। এটা হচ্ছে একটা সূত্র, বুঝলে? পি পি এটা হচ্ছে, এই দেখো এটা এইচ, এইচ মানে উচ্চতা, রো এটা রো মানে হচ্ছে ঘনত্ব, এটা উল্টো এরকম ভাবে লেখে। আর এটা হচ্ছে গিয়ে তোমার জি, জি মানে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে তরলের ঘনত্ব কিসের উপর নির্ভর করছে গো? একটা হচ্ছে উচ্চতার উপরে, আর একটা হচ্ছে ঘনত্বের উপরে, একটা হচ্ছে অভিকর্ষ, ঠিক আছে? সেই ছোট ছোট পয়েন্টগুলো তোমরা এখন মনে রাখো। তোমাদের এত ডিটেলসে নেই, আমি নাহলে ডিটেলসেই পড়াতাম। এগুলো ক্লাস 9 আবার ডিটেলসে পড়বে একবারে, 9 10 পাগল করে দিবে। নেক্সট কি বলেছে দেখো, চ্যাম্পিয়ন্স। নেক্সট কি বলেছে? আচ্ছা, এটা এই শূন্যস্থানটা আমরা করলাম না? বল মানে কি গো? বল মানে কি? ধরো, এই সাইড বল মাপার একক কি? নিউটন। 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান কত? হ্যাঁ, শোনো, ভর একটু আগে বললাম, বল মানে কি? ভর 3 কেজি, তাই না? আর ত্বরণের মান কত হবে? ত্বরণের একটা অভিকর্ষ ত্বরণের মান মনে রাখবে, সেটা হচ্ছে কত? 9.8। 9.8। তাহলে নিউটন লিখে দিলাম। 3 8 24 4, 3 9 27, আর 2 কত? 29। তাহলে 9.4 এত নিউটন। দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া বলকে কি বলে? কি বলে? ঘর্ষণ বল বলে না? বেশ। স্থির অবস্থায় ঘর্ষণ কি? এটা সংজ্ঞা, সংজ্ঞাটা মুখস্থ করবে, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে দেখো। নেক্সট কি বলেছে? ঘনত্ব সম্পর্কে কি বলেছে দেখো। যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে, ঠিক আছে, ধরে নাও কোনো পদার্থের, পদার্থ মানে কি বলতো? পদার্থ কেমন হতে পারে? তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, সলিড হতে পারে, যে কোনো জিনিস যেটা তুমি তুমি যেটাকে ফিল করতে পারবে, ধরতে পারবে হাত দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে পদার্থ। যে কোনো বস্তু হতে পারে। তাহলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে, কোনো পদার্থের কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ধরুন একটা একটা পদার্থ পদার্থ আছে যার আয়তন হচ্ছে ভি, ঠিক আছে, এবং ভর হচ্ছে কত গো? এম। একটা পদার্থ নিলাম যার আয়তন হচ্ছে গিয়ে ভি। ধরুন একটা, এটা হচ্ছে একটা পাথর, এটা হচ্ছে পাথরের টুকরো, ঠিক আছে, এর একটা আয়তন বের করলাম, এর আয়তন বের করা যাবে তো, ঠিক আছে? এর কিন্তু আয়তন বের করে, ধরুন একটা বরফের চাই আছে, এটা হচ্ছে বরফের চাই, তাহলে এটা গড়লে এর আয়তন বের করতে পারবো না? তাহলে এর আয়তন হচ্ছে গিয়ে গলার পরে কি হয়ে গেল? এটা জলে রূপান্তরিত হয়ে গেল, এবং এটা দেখে আমরা মাপ নিয়ে নিলাম। কত নিলাম? সেটা হচ্ছে ধরে নাও 5 লিটার, কথা মনে বলছি। এই 5 লিটারকে ভি দিয়ে বললাম। তাহলে ভি লিটার, এই যে যেটা ছিল এই পদার্থটা, যার ভর আমি মেপে নিয়েছিলাম, ভর কত ছিল? এম। তাহলে ভি আয়তনের ভর হচ্ছে কত? এম। তাহলে একক আয়তনের ভর কত গো? এম বাই ভি। এই যে একক আয়তনের ভর, এটাকে আমরা কি বলবো? ঘনত্ব বলবো, ঠিক আছে? তাহলে ঘনত্ব মানে কি? হ্যাঁ, ডেনসিটি। ডেনসিটি মানে কি? ওই বস্তুটার ভর এবং ওই বস্তুটার কত? আয়তন। ওই বস্তুটার ভরকে যদি ওই বস্তুটার আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? ঘনত্ব হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাকে যদি বলি যে ঘনত্বের একক কি স্যার? দেখো সিজিএস পদ্ধতি যদি বলি, তাহলে এম এর একক কি? গ্রাম, ঠিক আছে?
আয়তনের একক কি গো? আয়তনের একক হচ্ছে ঘন সেমি বা সেমি কিউব। ঘন সেমিকে আমরা কি বলি? সেমি কিউব বলি। তাহলে গ্রাম পার সেমি কিউব। তাহলে ঘনত্বের সিজিএস একক কি? গ্রাম পার ঘন সেমি বা সেমি কিউব। ঘন সেমি বলবে, বোঝা গেল? ঘনত্বের সিজিএস একক কি? গ্রাম পার ঘন সেমি। আচ্ছা, ঘন সেমি কেন বলছে একটু বলো তো আমাকে। ঘন সেমি বা কেন বলবো? এদিকে তাকাও তো। যে ধরে নাও আমরা এই একটা এই একটা জিনিস আছে, এই একটা বস্তু আছে, বক্স আছে, এর আয়তন বের করো। আয়তন মানে কি? কোনো বস্তুর আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, জানো? যে কোনো জিনিসের তুমি আয়তন বের করো না কেন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করে দাও। এক্স ওয়াই জেড। দৈর্ঘ্য কোনটা? এটা, ঠিক আছে। প্রস্থ কোনটা? এটা। আর উচ্চতা কোনটা? যেমন আমরা এই ঘরে বসে আছি না, এই ঘরের দৈর্ঘ্য কোনটা হবে? ওই সাইডটা হবে, হবে না? তোমাদের সাইডটা। প্রস্থ এটা হবে, আর উচ্চতা এই যে কর্নার গুলো, ঠিক আছে। তাহলে আমরা যে ঘরে বসে আছি তার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই এবং উচ্চতা হচ্ছে কত? জেড। এদের তো একক আছে, তাই কিনা বলো? দৈর্ঘ্যের একক কি বলো? আমি সেমি এককে বললাম। প্রস্থ হচ্ছে ওয়াই সেমি আর উচ্চতা হচ্ছে জেড সেমি। তাহলে এক্স সেমি ইন্টু ওয়াই সেমি ইন্টু জেড সেমি। তাহলে এর আয়তন পেয়ে গেলাম না? আয়তনকে ভি দিয়ে বললাম। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে কি হয়ে গেল বলো তো? সেমি ইন্টু সেমি ইন্টু সেমি না? তাহলে কত হয়ে গেল? সেমি কিউব হয়ে গেল না? এই যে সেমি কিউটাকে আমরা কি বলি? ঘন সেমি বলি বাংলাতে। মনে থাকবে চ্যাম্পিয়ন্স? সেমি কিউটাকে আমরা ঘন সেমি বলি। তাহলে তুমি যদি ঘনত্বের একক বের করতে চাও, ঘনত্বকে ডি দিয়ে বলছি, মানে ঘনত্বের তুমি যদি একক বের করতে চাও, তাহলে ঘনত্ব মানে কি? তাই না? তাহলে ভরের একক কি বলো? সিজিএস পদ্ধতি যদি বলো গ্রাম। আয়তনের তাহলে কি হয়ে যাবে? সেমি কিউ হবে, ঠিক আছে। সেমি কিউ বা ঘন সেমি। এসআই পদ্ধতি তাহলে কি হবে? কিগ্রা। মিটার কি হবে? বা ঘন মিটার। বোঝা গেল ব্যাপারটা? কি গো, বুঝতে পারছো মেয়েরা? বেশ, বেশ, এরপরে চলে এসো। আজকে বেশিক্ষণ পড়াবো না, ঠিক আছে। এবার কি বলেছে? তরলের চাপ। চলে এসো চ্যাম্পিয়ন্স। হাউ দ্য জোস চ্যাম্পিয়ন্স, হাউ দ্য জোস। তরলের চাপ কি বলেছে দেখো। এই যেখানে তরলের চাপের ডেফিনেশন বলেছে, এখানে একটা জিনিস দেখো তো, যে সর্ষের তেলের চেয়ে জলের ঘনত্ব বেশি, তাই সর্ষের তেল জলে ভাসে। সর্ষের তেলের চেয়ে জলের ঘনত্ব বেশি বলেছে, তাই সর্ষের তেল জলে ভাসে। আবার পারদের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে বেশি, তাই পারদ জলে ডুবে যায়। তাহলে দুটো আলাদা আলাদা ঘনত্বের যদি বস্তু থাকে, তাহলে দেখবে সর্ষের তেল ফেললে সর্ষের তেল কিন্তু ভাসে, উপরে ভাসে না? তার মানে কি সর্ষের তেলের ঘনত্ব হচ্ছে গিয়ে কম, জলের ঘনত্ব বেশি। আবার পারদের ঘনত্ব বেশি বলে পারদ কি হচ্ছে? ডুবে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখবে কোন একটা সোলার জিনিসকে তুমি জলের উপরে ফেলছো, সোলার জিনিসটা ভাসে, ভাসে না অনেক সময়? তাহলে এর ঘনত্ব হচ্ছে হালকা। অনেক সময় আবার ভাসার শর্ত আছে কিছু কিছু জিনিস, তাহলে এটা একটা কারণ বলতে পারো। আচ্ছা, তরলের চাপ কি বলেছে দেখো। বলছে তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। হ্যাঁ, কি? 1 লিটার পারদের ভর তুমি এরকম ভাবে বের করতে পারো, যেমন ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, তাই না? তাহলে ভর যদি তুমি বের করতে চাও, তাহলে যেই আয়তনটা নিচ্ছ তার সাথে তোর ঘনত্ব গুণ করতে হবে। তাহলে তুমি 1 লিটার নিচ্ছ আয়তন, তাহলে এর ঘনত্বটা যুক্ত করে গুণ করে দাও। পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব দুটো আছে, সেম একটু বললাম। পারদের ঘনত্ব একটা হচ্ছে কি তুমি 13,600, 13,600 আছে, আর একটা হচ্ছে 13.6। একটা 13,600 আছে, একটা 13.6। তুমি যদি এই দেখো এখানে আমার ব্যাপার আছে, লিটারকে তোমাকে আবার কিসে করতে হবে? আয়তনটাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে। আয়তনটাকে চেঞ্জ করে এখানে আবার ডি দিয়ে গুণ করতে হবে, দিয়ে তুমি পাবে অ্যান্সারটা। তাহলে 13.6 দিয়ে তোমাকে গুণ করতে হচ্ছে। এখানে কি দেওয়া আছে দেখো,
তোমাদের বই, এই যে দেখো একটা দেওয়া আছে, দেখো একটা উদাহরণ দিলে তাহলে বুঝতে পারবে। দেখো এই যে দেখো এইখানে এখানে আছে, আমি দেখে দিচ্ছি। ওর ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, 1 কেজি বা 1 লিটার, কেজি পার লিটার। এই যে দেখো পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 কিলোগ্রাম। 1 লিটার পারদের ভর দেওয়া আছে, দেখতে পেয়েছো না? চ্যাম্পিয়ন্স। যে পারদের এটা তোমাকে দিতে হবে, নাহলে হবে না। পারদের ঘনত্ব 13.6 ঘনসেমি হলে 1 লিটার পারদের ভর কত হবে? তাহলে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি। 1 ঘনসেমি, 1 ঘনসেমি মানে হচ্ছে 1/1000 লিটার। 1 ঘনসেমি পারদের ভর 13.6 গ্রাম। এই বুঝতে পারলে তো কিছু? দেখো কিছু বোঝা গেল না, বুঝতে পারলে? আমি এখানে করে দেখাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। একটা সম্পর্ক আছে, বুঝলে? চলো অঙ্ক যদি করো তাহলে এরকম হবে, একটা সম্পর্ক আছে। 1 লিটার সমান হচ্ছে 10⁻³ ঠিক আছে? একটা সম্পর্ক আছে যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ এটা একটা সম্পর্ক। যে লিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে কি? 1 লিটার সমান হচ্ছে 10⁻³ হবে। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে তুমি যদি একটা পাত্র তৈরি করো, দেখো আমি তোমার কনসেপ্ট বলছি, বলতে গেলে অনেক কিছু বলতে হবে। একটা পাত্র তৈরি করলাম এবং যেই পাত্রের ভেতরে প্রত্যেকটা এই যে সাইডের দৈর্ঘ্য আমি 1 মিটার করলাম, ব্যাপারটা বুঝোই না তাহলে? এটা 1 মিটার, এটাও 1 মিটার এবং এটাও 1 মিটার। তাহলে এই পাত্রটার আয়তন কত দাঁড়াবে গো? বলতে পারবে? এই পাত্রটার আয়তন কত হবে? 1 মিটার। হ্যাঁ, 1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে কত হলো? 1 মিটার। পরীক্ষা করে দেখা হয়েছে যে এই পাত্রটাকে ভরতে গেলে তোমাকে কত লিটার জল দিতে হবে। পরীক্ষা করে দেখা হয়েছে যে 1 লিটারে বিসলেরি বোতলগুলো পাওয়া যায় না, জলের বোতল? তাহলে পরীক্ষা করে এখানে তুমি দেখবে 1000টা বিসলেরি বোতলকে তুমি যদি নিয়ে আসো, তাহলে এই পুরো পাত্রটা কি হয়ে যাবে? ভরে যাবে। তার মানে নিশ্চয়ই কি হলো যে 1 মিটার কিউব মানে কি গো? 1000 লিটার। চ্যাম্পিয়ন্স। বোঝা গেল? 1 মিটার কিউব মানে কত হয়ে গেল? 1000 লিটার হয়ে গেল। আচ্ছা, তাহলে 1 মিটার কিউব সমান যদি 1000 লিটার হয়ে যায়, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? এই যে সেই জন্য তোমাদের বললাম যে 1 লিটার সমান তাহলে কি হয়ে গেল? 1/মিটার কিউব। বললাম না? এটা বললাম তো, বলো। আচ্ছা, এটা মানে কি হলো? এটা যদি তুমি উপরে তুলতে যাও তাহলে কত হয়ে যাবে? 1 লিটার মানে কত পেলাম বলো? 10⁻³ মিটার কিউব পেলাম না? বেশ। আর একটা সম্ভব, কিন্তু মিটার এককে নিয়ে যাচ্ছে না, কারণ পারদের ঘনত্ব যেটা দেওয়া আছে সেটা কোন এককে দেওয়া আছে? 13.6 গ্রাম পার সেমি কিউ এককে। এই একক দেওয়া আছে না? এই একক দেওয়া আছে। চলো আমি দুটো এককে তোমাদের বলে দিচ্ছি। মিটারকে তুমি যদি সেমি কিউ করতে যাও, তুমি বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার? বলো আমাকে, বলো। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। 1 মিটার মানে 100 সেমি। তাহলে এখানে কিউব আছে না? কিউব দিলাম। 100, 100, 100। কোন এককে চলে এলো? কোন এককে চলে এলো? সেমি কিউব। তাহলে 10⁻⁻, তোমাদের টুকতে হবে না এটা। এটা 10 কত হয়ে যাবে? 2, 4, 6, 6টা শূন্য না? তাহলে 10⁶ সেমি কিউব। তাহলে সূচকের নিয়মে কি হয়ে যাবে? 6 - 3 মানে কত হয়ে গেল? 10 কত গো? 3 সেমি। তাহলে দুটো সম্পর্ক পেলাম। 1 লিটার মানে কত? 10⁻³ মিটার কিউব। কিন্তু আবার 1 লিটারকে তুমি যদি সেমি কিউব এককে করতে চাও, তাহলে কত হয়ে যাবে? 10⁻³ সেমি কিউব। বইয়ে কোনো একটা জায়গায় লিখে নাও, এটা লিখো তো। বইয়ে কোনো একটা জায়গায় লিখো যে 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার, এটা লিখো যে 1 লিটার। এটা লিখতে বললাম। এই দেখো বক্স করে দিচ্ছি তোমাদের। এটা সূত্র। এটা কোনো একটা জায়গায় ঘনত্বের কোনো একটা জায়গায় লিখে নাও। এই যে পারদের যেটা অঙ্ক আছে, পারদের অঙ্কের 13.6 এখানে লিখে নাও, এই পেজটা এখানে।
1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব বা 10⁻³ সেমি কিউব। হয়েছে চ্যাম্পিয়ন্স? হ্যাঁ, অঙ্ক আজকে এইটুকুই থাক। নেক্সট শুক্রবার আমি একটু বেশি করে পড়ে দেবো 7টা পর্যন্ত। ঠিক আছে? আজকে এইটুকুই থাক।